এপিসোড 2 এর শুরুতে আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয় যখন সিয়ং হো আর রিও হাই স্কুলে ছিল। রিও সবসময় সিয়ংকে পার্ট টাইম জব করাতে নিয়ে যেত যাতে সে নিজের খরচ নিজে চালাতে পারে। একদিন তো সেই সিয়ংকে একটা রেস্টুরেন্টে থালা বাসন ধোয়ার কাজে নিয়ে যায়, কারণ এই রেস্টুরেন্টে অনেক থালা বাসন ছিল। সিয়ং তো পালিয়ে যাওয়ার ধান্দায় ছিল, কিন্তু রিও তো জোরপূর্বক ওর পা আটকে ধরে রাখে আর তাকে যেতে দেয় না। কি আর করার, অগত্যা সিয়ংকে রাজি হতে হয় রিওকে থালা বাসন ধুতে সাহায্য করার জন্য। রিও এই টাকা দিয়ে তার রুম সাজানোর কিছু জিনিস কেনে আর তার মায়ের জন্মদিনে একটি সোনার ব্রুচ উপহার দেয়, যা পেয়ে তার মা খুবই খুশি হয়। এখন বর্তমানে ফিরে আসি। মা রিওকে জিজ্ঞাসা করে রিওকে সত্যি তার ফিয়ান্সে জুনকে চিট করেছে, কিন্তু রিও তো বারবার টপিকটা চেঞ্জ করে দেয়। তারপর তার মা তাকে চাকরি ছাড়ার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু রিও বলে যে সে গত 10 বছর ধরে একই কাজ করতে করতে বিরক্ত হয়ে গিয়েছে, তাই সে একটা ব্রেক নিতে চায়, যার জন্য সে চাকরি ছেড়েছে। যখন মা তার ভবিষ্যতের পরিকল্পনার কথা জিজ্ঞাসা করে তখন সে বলে যে সে এখন কিছুদিন বিশ্রাম নিতে চায়, ঘুমাতে চায়, কোরিয়ান খাবার খেতে চায় এন্ড হ্যাপিলি বেকার জীবন কাটাতে চায়। মা এইসব শুনে তার উপর খুব রেগে যায়, কিন্তু বাবা কোনো মতে তার মাকে শান্ত করে। পরের দিন সকালে রিওর মা রিওর সাথে কোনো কথা বলে না। কিছুক্ষণ পর সিয়ং আর ময়ূন তার বাসায় আসে। সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করে। তখন রিও আর রিওর ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে, তাই মা তখন রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর ময়ূম রিওকে সবকিছু বলতে বলে যে তার এখানে ফিরে আসার পিছনে কারণটা কি, কিন্তু রিও মাকেও যা বলেছিল তাকেও তাই বলে। তারপর ময়ূমের কাজের সময় হয়ে গিয়েছিল, তাই ময়ূম সেখান থেকে চলে যায়। রিওর ঘর তো একটা এখন স্টোর রুম হয়ে গিয়েছে, কিন্তু তবুও রিও সেখানে মেঝেতে ঘুমোতে শুরু করে। সিয়ং তাকে এভাবে দেখে অ্যাডভাইস দিতে শুরু করে যে এভাবে অলস হয়ে পড়ে থাকাটা ঠিক না, এন্ড সে রিওকে নিয়ে মজাও করতে থাকে। এ নিয়ে রিও সিয়ংকে তার কাছে আসতে বলে, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে বলে, কিন্তু যখনই সিয়ং ওর কাছে যায় তখনই রিও তার গলা জড়িয়ে ধরে, এক প্রকার গলা চেপেই ধরে। সিয়ং হো পালানোর চেষ্টা করছিল, কিন্তু রিওর সাথে সে পেরে উঠতে পারে না। রিওর সাথে পেরে উঠতে না পেরে শেষ পর্যন্ত সে চিল্লানো শুরু করে। তার চিৎকার শুনে রিওর মা রুমে আসে আর রিও তাকে ছেড়ে দেয়। মা আবার রিওর উপর রেগে যায়। সিয়ং তার নতুন অফিস খোলার উপলক্ষে সে রিওর মায়ের কাছে রাইস কেক অর্ডার করতে আসে। মা রিওকে বলে এই রাইস কেক গুলো সিয়ং এর অফিসে নিয়ে যেতে। এদিকে সিয়ং এর অফিসে ক্লায়েন্টের সাথে কিছু ঝামেলা চলছিল, তখন রিও সেখানে আসে। সিয়ং ক্লায়েন্টের সাথে কথা বলতে যায় আর রিও তার এমপ্লয়ীদের সাথে কথা বলতে শুরু করে, যেখানে তারা দুজনে রিওকে দেখে খুব খুশি হয়, কারণ সিয়ং সবসময় তাদের রিওর কীর্তিকাণ্ডের কথা বলতো। তাই তারা দুজনে রিওকে তাদের শৈশবের কথা বলতে বলে, কিভাবে তারা প্রথম দেখা করেছিল আর কিভাবে তারা বন্ধু হয়েছিল। রিও বলে আমাদের প্রথম দেখা হয় 1995-এ, যখন সিয়ং এর পরিবার আমাদের পাড়ায় আসে। সিয়ং ফ্রান্সে জন্মেছিল, তাই সে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কোনো ভাষা জানতো না। সে আমার ভয়ে তার মায়ের পিছনে লুকিয়েছিল। সে ছিল খুবই ইনোসেন্ট কুয়োর বাচ্চা। বেচারাকে দেখে আমার খুব দুঃখ হয়েছিল, তাই তখন আমি ডিসাইড করেছিলাম যে আমি ওকে হেল্প করব, কারণ সিয়ং এর মা বাবা সারাদিন কাজের জন্য বাইরে থাকতো আর তখন রিওর মা বেবি সিটিং করতো। তাই সিয়ং এর মা তাকে রিওর বাড়িতে রেখে যেত সবসময়। তখন থেকে রিও সিয়ংকে বেবি সিটিং করা শুরু করে। সে বলে আমি তাকে খেলা শিখাতাম, আমি তার স্বাস্থ্যের যত্ন নিতাম, আমি তাকে হেলদি ফুডও খাওয়াতাম, এমনকি আমি আমার খাবারের অংশ তাকে দিয়ে দিতাম। আমি তাকে কোরিয়ান ভাষাও শিখিয়েছি। আমি সিয়ংকে অন্য বাচ্চাদের সাথে মিশতে সাহায্য করতাম, এমনকি আমি তাকে টাকা সঠিকভাবে ব্যবহার করতেও শিখিয়েছি। এজন্য বলা যায় যে আমি এক প্রকার তাকে লালন পালন করে বড় করেছি। বর্তমানে ফিরে আসি। এতক্ষণে সিয়ং সেখানে চলে আসে এন্ড বলে যে এই সবই মিথ্যা কথা, ও তো নিজের মতো করে তোমাদের গল্প শুনিয়ে দিয়েছে, এখন আমি তোমাদেরকে আসল গল্প বলি। এই মেয়েটি ছিল সেই পাগল মানুষ যাকে আমি জীবনের প্রথম দেখি। যখন আমি তাকে প্রথম দেখি তখন ওর মুখ কাদায় ভরা ছিল, তার নাক দিয়ে অনবরত পানি পড়ছিল, যার কারণে আমি ওর থেকে দূরে দূরে সরেছিলাম। রিও নাক দিয়ে সবসময় পানি পড়তো, এজন্য সিয়ং ওকে একেবারে পছন্দ করতো না। রিও সবসময় খেলার নামে ভাঙচুর করতো, অনুমতি ছাড়া টয়লেটে ঢুকে যেত। আমি বিন খেতে পছন্দ করতাম না, তাই রিও জোর করে আমাকে তার অংশের বিন খাওয়াতো। খেলায় সে সবসময় আমাকে লুজার বানাতো, এমনকি ও আমার পকেট মানিও নিয়ে যেত আর সেই টাকা দিয়ে চকলেট আর আইসক্রিম কিনে খেত। বর্তমানে তারা এসব নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দেয়, তাই মিয়ং আর লিনা ওদেরকে একা রেখে বাইরে বেরিয়ে আসে। তখনই মিয়ং এর ফোনে একটা কল আসে। মিয়ং কল রিসিভ করার পর সে কিছু একটা শুনে শকড হয়ে যায়। এদিকে এলাকার মহিলারা রিওকে নিয়ে গসিপ শুরু করে, কারণ সেই দিন রিওর মা চিৎকার করে যখন রিওকে তাড়া করছিল
তখন সবাই রিওর বিয়ে ভাঙার ব্যাপারে শুনে ফেলে। রিওর বিয়ে ভেঙে গেছে আর তার চাকরিও চলে গিয়েছে, আর এই গসিপ ধীরে ধীরে বাড়ছিল। তাই রিওর মা রেগে গিয়ে তার বন্ধু শপে যায়, যেখানে তাকে আরেক ধাক্কার সম্মুখীন হতে হয়। কারণ কয়েকদিন পরে সিওং এর অফিসের উদ্বোধনের দিনে রিও আর সিওং এর মায়ের পুরনো স্কুলের সহপাঠীরাও আসবে, যাদের সামনে রিওর মা কয়েকদিন আগে অনেক বড় বড় কথা বলেছিল তার মেয়ের চাকরি আর ফিয়ন্সেকে নিয়ে। কারণ রিওর ফিয়ন্সে ছিল একজন ইন্টারন্যাশনাল লয়ার, কিন্তু এখন নেই সেই চাকরি আর নেই সেই ফিয়ন্সে। মানে রিওর মাকে তার বন্ধুদের সামনে হাসির পাত্র হতে হবে, এজন্য সে খুব টেনশনে থাকে। এদিকে রিওর কিছু করার ইচ্ছে বা আগ্রহ হচ্ছিল না, তাই এ নিয়ে সে খুব ডিপ্রেস থাকে। অন্যদিকে রিওর মা জুনকে ফোন করে বিয়ে ভাঙার কারণ জানার জন্য, কিন্তু জুন তার কল ধরে না। যখন রিও জানতে পারে যে তার মা জুনকে কল করেছে, তখন সে তার মায়ের ফোন থেকে জুনের নাম্বার ডিলিট করে দেয়, আর সে রেগে বলে যে জুনকে কল করার কোনো দরকার নেই। এদিকে সিওং এর অফিসে উদ্বোধনের আগে একটি সমস্যা হয়ে গিয়েছিল, যার কারণে তাদের প্রজেক্ট বন্ধ হয়ে যায়। যতক্ষণ আর প্রজেক্ট আবার চালু হচ্ছে ততক্ষণ তারা পেমেন্ট পাবে না। অন্যদিকে আমরা জানতে পারি যে রিওকে আসলে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, আর তার ফিয়ন্সেও তাকে চিট করেছিল, যা তাকে আরো বেশি আঘাত করে। এই জন্য সে কোরিয়ায় ফিরে আসে। অন্যদিকে সিওং এর মা আর বাবার মধ্যে হয়তো কিছু ঠিক চলছিল না। পরের সিনে দেখানো হয় রিও সন্ধ্যায় সিওং এর বাড়ির সামনে আসে আর তাকে একটা আনারের গাছ দিয়ে বলে, এটা তোমার নিউ অফিস ওপেনিং এর গিফট। সিওং তাকে কাল ওপেনিং এর সময় নিয়ে আসতে বলে এটা, কিন্তু রিও বলে যে সে কাল বিজি থাকবে, তাই সে আসতে পারবে না। পরের দিন সকালে রিওর মা অফিসে উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু সে সেই গোল্ড ব্রুচটা খুঁজে পাচ্ছিল না। রিও তাকে সেটা খুঁজে দিতে সাহায্য করছিল, কিন্তু সেটা কোথাও খুঁজে পায় না। তাই তার মা সেটা না পড়ে অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু এইখানে যা রিওর মা ভেবেছিল সেটাই হয়। তার ক্লাসমেট রিওর বিয়ে গসিপ শুরু করে, যেটা রিওর মাকে খুব বিব্রত করায়। কিন্তু সে একটা মিথ্যে হাসি দিয়ে পার্টি এনজয় করার ভান করে। আর তারপর সে যখন ওয়াশরুমে গিয়েছিল, তখন সে তার সহপাঠীদের তার মেয়েকে নিয়ে খারাপ কথা বলতে শোনে, কারণ তার সব সহপাঠীরা সাকসেস ছিল, শুধু রিওর মা ছাড়া। এই জন্য সে আরো হতাশ হয়। আর ঠিক তখনই রিও সে অফিসে আসে তার মাকে সেই বুঝটি দেওয়ার জন্য। বাইরে সিওং তাকে দেখে ভিতরে নিয়ে আসে, আর সিওং তাকে এখানে কিছুক্ষণ থাকতে বলে। এরপর সে তার জন্য কিছু খাবার আনতে যায়। তখন রিওর মা ওয়াশরুম থেকে বের হয় আর রিওকে দেখে প্যানিক হওয়া শুরু করে, কারণ যদি তার সহপাঠীরা রিওকে দেখে তাহলে তারা তাকে আবার প্রশ্ন করবে। এই জন্য সে তাড়াতাড়ি বুস্টে নিয়ে রিওকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু তখনই তার সব সহপাঠীরা চলে আসে। এখন তারা রিওকে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু তার আগে রিওর মা বলে ওঠে যে রিও তার পুরনো চাকরি ছেড়েছে, কারণ সে তার থেকে অনেক ভালো কোম্পানি তাকে হায়ার করতে চায়। এই জন্য সে তার পুরনো চাকরি ছেড়ে দিয়েছে। ও তো শুধু কয়েকদিনের জন্য আমাদের সাথে দেখা করতে এসেছে, কিন্তু ও খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে ইউএসএ তে চলে যাবে, কারণ ইউএসএ হলো ওর আসল জায়গা। মায়ের এসব কথা শুনে রিওর খুব খারাপ লাগে, কিন্তু সে তার মায়ের খাতিরে এখানে কিছু বলে না। বাড়ি ফেরার পর সে তার মাকে জিজ্ঞাসা করে যে আমার জন্য কি তুমি খুব ইনসাল্টেড ফিল করো? তুমি ঠিক কবে থেকে এগুলো বলার জন্য প্র্যাকটিস করেছো? মা বলে, আমি কোনো মিথ্যা কথা বলিনি, তুমি ইউএসএ ফিরে যাবে। রিও বলে, তুমি কখনোই চাওনি না যে আমি এখানে ফিরে আসি, এজন্য তুমি আমার রুমকে স্টোর রুমে পরিণত করেছো। মা বলে, আমি এটা নিয়ে আর কিচ্ছু বলতে চাই না, তুমি তোমার ব্যাগ গোছাও আর ইউএসএ ফিরে যাও। এটা বলে সে নিজে রিওর ব্যাগ নিয়ে নিচে যেতে শুরু করে। রিও তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার মা তার ব্যাগ নিচে ফেলে দেয়। রিও বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কেন করছো আমার সাথে এরকম, যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি? কিন্তু মা তো তার কথাতেই অটল থাকে। সে বলে, তুমি আমার সাথে কিভাবে এটা করতে পারলে? আমি কি তোমাকে এই দিন দেখার জন্য এত আদর যত্নে বড় করেছি? তুমি এত কষ্ট করে পড়াশোনা করেছো, ইউএসএ তে ফুল স্কলারশিপ পেয়েছো, এত ভালো চাকরি পেয়েছো, তাহলে কিভাবে তুমি এটা ছেড়ে দিয়ে আসতে পারলে? তুমি তো আমার গর্ব ছিলে, তাহলে কিভাবে তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? এইসব শুনে রিও ভেঙে পড়ে। রিও বলে, আমি কি একবারও তোমার মেয়ে হয়ে থাকতে পারি না? আমি চাই না তোমার গর্ব হতে, আমি শুধু একটা সাধারণ জীবন চাই। আমি চাকরি ছাড়লে বা বিয়ে ভাঙলে তোমার গর্ব কিভাবে হার্ট হতে পারে? তুমি কি কখনো আমার কথা ভেবেছো? তুমি কি কখনো ভেবেছো আমি সেখানে কিভাবে থাকছি, কি খাচ্ছিলাম? কিন্তু মা তো তার গর্বের কথাই বলতে থাকে। এজন্য রিও অনেক রাগ আর দুঃখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, যেখানে সিওং তাদের সব কথোপকথন শুনে ফেলেছিল। এজন্য সে রিওর কাছে যায়। রিও বাচ্চাদের একটা খেলার মাঠে বসেছিল। যদিও রিও খুব আপসেট ছিল, কিন্তু সে হাসতে হাসতে সিওং এর সাথে কথা বলে। অকারণে সে নিজে তাদের শৈশবের গল্প বলতে বলতে হাসতে শুরু করে। সিওং জানে যে রিও খুব আপসেট, এজন্য সে বলে, অন্তত আমার সামনে মিথ্যা হাসি দেখাতে হবে না, যদি তোমার কাঁদতে ইচ্ছে করে তাহলে কাঁদো। সিওং এর কথা শুনে রিও নিজেকে আটকে রাখতে পারে না, সে সিওং এর সামনে অনেক কাঁদে। সিওং তাকে সান্ত্বনা দেয়। এদিকে রিওর মাও বুঝতে পারে যে সে কি ভুল করেছে, এই জন্য সে খুব স্যাড ফিল করে রিওর সাথে এভাবে আচরণ করার জন্য।
পরের দিন সকালে মা রিওর ঘরে যায়, কিন্তু রিও সকালে কোথাও চলে গিয়েছিল। এদিকে সিয়ং এর অফিসের প্রজেক্টের কাজ আবার শুরু হয়ে যায়, এই জন্য সবাই খুব খুশি হয়। রিও সন্ধ্যায় বাড়ি ফিরে আসে এবং কারোর সাথে কোনো কথা না বলে তার ঘরে যায়। ঘরে গিয়ে সে তো ফুল অবাক হয়ে যায়, কারণ তার পুরো ঘরের মানচিত্রই বদলে গিয়েছে। এটা দেখে সে নিচে নেমে চিৎকার করে মা মা বলে ডাকতে শুরু করে, আর তাকে জিজ্ঞাসা করে আমার ঘরে এগুলো সব কিভাবে হলো। তার বাবা তাকে বলে যে তার মা সিয়ংকে এটা করতে বলেছিল। এরপর আমাদেরকে সকালের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রিওর মা সকালে সিয়ংকে কল করে রিওর ঘর সাজাতে বলেছিল, আর কয়েক ঘন্টার মধ্যে সিয়ং রিওর ঘরের পুরো মানচিত্র বদলে দেয়। এখন মা তার ভুল বুঝতে পেরেছে, আর তাই মা আর মেয়ের মধ্যে সবকিছু আবার ঠিক হয়ে যায়। রিও তার রুমকে আবার নতুন করে পেয়ে খুব খুশি। রাতে সে যখন ঘুমোতে আসে তখন সে সিলিং এ ঝকঝকে স্টার স্টিকার দেখতে পায়, যা দেখে সে খুব অবাক হয়, কারণ সে ছোটবেলা থেকেই তার ঘরে এমন স্টিকার লাগাতো যা দেখতে দেখতে সে সুন্দর মতো ঘুমিয়ে পড়তো। আর এটা সিয়ং জানতো, এই জন্যই সে ইচ্ছাকৃতভাবে রিওর পছন্দের ডিজাইন করেছে। তাই রিও তাকে ধন্যবাদ বলার জন্য কল করে, কিন্তু সিয়ং তখনও তাকে মজা করে বলে তোমার পাশের ওই টেবিলটা ভালো করে দেখো, যেখানে তুমি তোমার সিনিয়রকে লাভ লেটার লিখেছিলে, কিন্তু সে তোমাকে রিজেক্ট করে দিয়েছিল। আমি আবার ওই একই টেবিল এনেছি, তোমার বিছানা কম্বল সবকিছু একই রেখেছি। যখন তুমি রিজেক্টেড হয়ে কাঁদছিলে আর কাঁদতে কাঁদতে এম্বারেসড ফিল করে কম্বলের মধ্যে মুখ লুকিয়ে রেখেছিলে, আমি তোমার এম্বারেসিং পাস্টকে আবার ফিরিয়ে এনেছি। রিও তাকে এসব মনে করাতে মানা করছিল। তারপর সিয়ং বলে তোমার জানালার পর্দাটা ঠিক করে বন্ধ করো সবসময়। রিও বলে কেন, বাইরে কি কিছু আছে? এটা বলে সে পর্দা সরিয়ে দেয়। তার সামনে সে সিয়ংকে দেখে, যে তার ঘরের জানালার সামনে দাঁড়িয়েছিল। রিওকে নিয়ে মজা করে সিয়ং বলে কাল থেকে পর্দা বন্ধ করে রেখো, কারণ আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমার মুখ দেখতে চাই না। রিও বলে কিন্তু তুমি তো এখানে আর থাকো না, তাহলে তোমার শহরের বাড়ি কি হলো? সিয়ং বলে আমি এখন থেকে এখানেই থাকবো। তখন রিও তার একটা পুরনো স্মৃতির কথা মনে পড়ে। যখন ছোটবেলায় একদিন সে তার সিলিং এ এই স্টিকার গুলো লাগাচ্ছিল, তখন তার পা পিছলে পড়ে যায়। সে পড়ে যেতে নিলে সিয়ং তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায় আর তাকে তার বিছানায় টেনে নেয়। আর এখানে এপিসোড 2 শেষ হয়।